हेलो एवरीवन, सब क्या हालचाल है। जय राधे राधे राधे। सो एवरीवन, वेलकाम बैक टू माई चैनल টয়জি ফিজিক্স। দেখো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন করছিলাম। তোমরা জানো যে আমরা এখানে কি করি, এখানে যেই নিট খুব বড় ধরনের কোশ্চেন তারা আমরা সেগুলো আমরা কি খুবই সহজে ট্রিকের মাধ্যমে এবং যত সহজ প্রশ্ন হয় যত সহজভাবে করা যায় সেই প্রসেস কিন্তু আমরা এখানে করাই। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশনের একটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে ঘর্ষণ। তাহলে সেই ঘর্ষণ থেকেও দেখবে নিউটনস যে লজ অফ মোশন যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো আজকে করব। আগে কি করেছিলাম ঘর্ষণ ছাড়া, এখন কি ঘর্ষণ যুক্ত। তার আগে আমরা কী করবো, তার আগে ঘর্ষণ জিনিসটা কি, ঘর্ষণের কী টাইপস রয়েছে, সেই ঘর্ষণ কিছুটা আমরা থিওরি করব। তারপর আমরা কী করবো, যেরকম নিউমেরিক্যাল করি সেগুলো আমরা করে যাবো। ঠিক আছে, তাহলে দেখো বোর্ডে দেওয়া আছে যে ঘর্ষণ জিনিসটা কি। দেখো ঘর্ষণ জিনিসটা হচ্ছে, দেখো এরকম ধরো এখানে একটা সারফেস রয়েছে, ঠিক আছে। তাহলে এই সারফেস মানে একটা বডি, একটা টেবিল রয়েছে। তাহলে এই টেবিলের উপরে কী রয়েছে, এই টেবিলের উপরে এখানে ধরো একটা বস্তু রয়েছে, এইভাবে একটা বস্তু রয়েছে। তাহলে এই বস্তুর ভর হচ্ছে স্মল এম, রাইট। আচ্ছা, তাহলে বস্তুর ভর যদি এম হয় তাহলে তার ওয়েট কত, তার ওয়েট হচ্ছে এম জি। কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো তার বস্তুর ওজন কত হলো, বস্তুর ওজন হলো এম জি নিচের দিকে, এই দিকে হলো। এবার দেখো তাহলে এই ওজনটা কে কাকে দিচ্ছে, ওজনটা এই যে টেবিল আছে, দেখেন টেবিল আছে, তাহলে এই টেবিলের সারফেসে ওজন দিচ্ছে, তার মানে কি অ্যাকশন। নিউটনের থার্ড ল কী বলছে, নিউটনের থার্ড ল বলছে টেবিলও কী করবে, ওই বডির উপর একটা রিয়াকশান দেবে। তাহলে ঠিক অনুরূপভাবে টেবিলও কী করলো, এর উপর একটা রিয়াকশান দেবে। তাহলে সেই রিয়াকশানটাকে আমরা কী বলি, ক্যাপিটাল আর বলি, রাইট। ওকে, এবার আমরা কী করলাম, আমরা জেনারেলি কী হয়, জেনারেলি আর সমান কি এম জি হয়। তার জন্যই বডিটা কী থাকে, তার জন্যই বডিটা এখানে রেস্ট থাকে, মানে কি থাকে, স্থির থাকে। এইটা ক্রিয়া প্রতিক্রিয়া কি সমান হওয়ার ফলে কী হয়েছে, বডিটা এখানে স্থির বা রেস্ট থাকে। আমি এবার এই বডিটার উপরে সমান্তরালভাবে একটা বল প্রয়োগ করলাম। সেই বলটা কি বল, এফ বল এখানে প্রয়োগ করলাম, ঠিক আছে। কার উপরে, এই ব্লকটার উপরে। আমরা কি দেখব, যখনই এখানে বল প্রয়োগ করছি দেখবে বডিটা সরছে না। কেন সরছে না, তা মানে নিশ্চয়ই কি এদিকে একটা কিছু বল রয়েছে। তুমি আরও প্রয়োগ করছো তাও সরছে না, হ্যাঁ আরও সরছো, আরও প্রয়োগ করছো তাও সরছে না। এর থেকে কি বোঝা যায়, যখন একটা টেবিল, তাই তো, তাহলে এই টেবিলের একটা কী থাকে, সারফেস থেকে একটা তল থাকে। এরকম করে দেখাচ্ছি, এই টেবিলের এটা কী থেকে তল থাকে, দেখে এটা একটা টেবিলের তল, এটা সেই বডির তল আছে। আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি, সরছে না, রাইট। তাহলে যখনই সরাচ্ছি, এদিকে না সরছে না, তার মানে কি এই তলের সংস্পর্শ তলে একটা কী হয়েছে, একটা বিপরীতমুখী বল তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে সেই বিপরীতমুখী বলটা কী হয়েছে, যখন এই বডির তলটা এই তলের রেসপেক্টে সরতে চাইছে, তাকে সরতে দিচ্ছে না, রাইট। তাহলে তার মানে কি, তার মোশনটাকে কী করছে, বাধা দিচ্ছে, একটা বিপরীত একটা বল তৈরি করছে। কার দিকে, যেদিকে বল প্রয়োগ করেছি তার ঠিক উল্টো দিকে। তাহলে সেই বলটাকেই কী বলা হয়, ঘর্ষণ বলা হয়। তাহলে এই দিকে আমি বল প্রয়োগ করেছি এফ, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে হবে, যেদিকে বল প্রয়োগ করেছি তার ঠিক উল্টো দিকে। তাহলে ঠিক এই দিকে কী হবে, ঘর্ষণ বল এফ প্রয়োগ হবে, রাইট। তাহলে দিস ইজ কল্ড ফ্রিকশন অর ঘর্ষণ। তাহলে ঘর্ষণ কাকে লেখা আছে, যখন কোনো তল অপর কোনো তলের সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তল দুটির স্পর্শতলে একটি বিপরীতমুখী বলের সৃষ্টি হয়, যা বস্তুটির গতিবিধি কী করে, বাধা তৈরি করে, তাই তো। তাহলে সেই বলটাকে কী বলা হয়, তাহলে সেই বলটাকে বলা হয় এখানে ঘর্ষণ বল, রাইট। তাহলে আমরা ঘর্ষণ বল পেলাম। প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কেন তৈরি হয়, তাহলে ঘর্ষণ বলের উৎস কী, কারণটা কী। তাহলে ঘর্ষণ বলের কারণ, ঠিক আছে, ভালো করে দেখো কারণটা কী, ঠিক আছে। দেখো আমি তার জন্য একটা ছবি ড্র করছি। দেখো
এই তলটাকে জেনারেলি কী মনে হচ্ছে খুব সুন্দর দেখতে, তাই না? খুব সুন্দর নয়। আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন দেখবে এ অনেক এবড়ো খেবড়ো আছে। তাহলে টেবিলের তলও কী রয়েছে? এবড়ো খেবড়ো রয়েছে। এখানেও কী রয়েছে? এবড়ো খেবড়ো রয়েছে। তাহলে এই ধরো এই বডিটা রয়েছে, তাহলে এই বডির তলটা ধরে এরকম করে রয়েছে, এরকম করে, ঠিক আছে? এরকম করে অনেক খাঁজ কাটা আছে। আর টেবিলের তলে একটু এরকম করে রয়েছে, ঠিক আছে? দেখে মনে হচ্ছে কিন্তু ভালো, কিন্তু দেখতে ভালো এরকম করে রয়েছে। এবার দেখো এইগুলো একটা খাঁজ কাটা, এগুলো খাঁজ কাটা। তখন যখনই এই বলটা এই ব্লকটা সরছে তখন এই যে এই কাছে এই খাঁজগুলো কি খুবই কাছাকাছি আছে। তাহলে খাঁজগুলো খুবই কাছাকাছি থাকার ফলে তাদের মধ্যে কি হয়? একটা বলের সৃষ্টি হয়। কি বল? একটা কন্ট্যাক্ট ফোর্স তৈরি হয়, একটা স্পর্শজনিত একটা বল তৈরি হয়। তাহলে সেই বলের দরুন আমার কি হয়? এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে সেই তরঙ্গটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গই কি হচ্ছে? আমার এই ঘর্ষণ বলের মেন কারণ, ঠিক আছে? তাহলে এইটা গেল ঘর্ষণ বলের মেন কারণ। তাহলে ঘর্ষণ বল কার উপর নির্ভর করবে? লিখে রাখো যে ঘর্ষণ বল নির্ভর করবে। তাহলে ঘর্ষণ বল নির্ভর করে দুটো বিষয়ের উপর নির্ভর করে। কার উপরে? নাম্বার ওয়ান, ঘর্ষণ বল নির্ভর করে নাম্বার ওয়ান হচ্ছে তল দুটির বা স্পর্শ তল দুটির প্রকৃতির উপরে। দেখো এই যে তল আছে, তাহলে এই তলটা দেখতে কেমন, ভালো না খারাপ? যদি খুবই খাঁজ কাটা বেশি হয় তাহলে কি হবে? তাহলে ঘর্ষণ বলটা কি আরও বেশি হবে। যদি একদম স্মুথ হয়, কোনো খাঁজ কাটা কিছু নেই, তাহলে ঘর্ষণ বলটা কী হবে? তল দুটি বা তল দুটির, তাহলে তল দুটির নাম্বার ওয়ান প্রকৃতির ওপরে, ঠিক আছে? স্পর্শতলের প্রকৃতির ওপর। আর নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে দেখো এরিয়ার ওপর নির্ভর করবে না। ঘর্ষণ বল কখনোই এরিয়ার উপর নির্ভর করবে না, কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। মানে তুমি এটা ছোটো নিয়ে যাবে, বড় নিলে তার উপর কিন্তু নির্ভর করবে না। এটা লিখে রাখো যে ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল তল দুটির ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। তাহলে ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না। ক্ষেত্রফল যদি বেশিও হয় কিন্তু তল দুটি কি একটু স্মুথ, তাহলে কিন্তু ঘর্ষণ বল মানে বাড়বে না, ঠিক আছে? এই দুটো মাথায় রাখবে। আর ঘর্ষণ বল সবসময় কোথায় ক্রিয়া করে? ঘর্ষণ বল ক্রিয়া করে স্পর্শ তল দুটির সমান্তরালে ক্রিয়া করে। এটাও লিখে রাখো যে ঘর্ষণ বল ক্রিয়া করে। তাহলে ঘর্ষণ বল স্পর্শ তল দুটির, তাহলে স্পর্শ তল দুটির সমান্তরালে, ঠিক আছে? সমান্তরালে, তাহলে সমান্তরালে ক্রিয়া করে। তাহলে এই হলো ঘর্ষণের বেসিক আইডিয়া, এইটুকু। এবার দেখো পড়াচ্ছি, সেটা হচ্ছে দেখো ঘর্ষণের প্রকারভেদ, ঠিক আছে? তাহলে ঘর্ষণের প্রকারভেদে যে দুটো, দেখো এগুলো সাধারণত পরীক্ষায় আসে না, একবার ভালো করে পড়বে। পরীক্ষায় যেগুলো ভালো করে পড়তে হবে সেগুলো সব বলে দেবো। আচ্ছা, ঘর্ষণ হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, একটা কি চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কি? তাহলে স্থিত ঘর্ষণ হচ্ছে যখন একটা বডি আছে, ধরো এখানে একটা ব্লক আছে, তাই তো? তাহলে এই ব্লকের ভর হচ্ছে এম, রাইট? তাহলে ওজন কত? ওজন হচ্ছে এম জি, নিচের দিকে হবে, রাইট? আচ্ছা, এবার এদিকে একটা বল প্রয়োগ করলাম, কত? এফ বল প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটা কি সরছে না। তার মানে বল প্রয়োগ করার ফলেও কি বস্তুটা কি মুভমেন্ট হচ্ছে না। তুমি আরও বল প্রয়োগ করছো, বস্তুর মুভমেন্ট হচ্ছে না। তাহলে যখন কোনো তল অপর কোনো তলের সংস্পর্শ থেকে গতিশীল হয়েও কি গতিশীল হওয়ার চেষ্টা করে কিন্তু গতিশীল হতে পারে না, ঠিক আছে? তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো স্থিত ঘর্ষণ। তখন লেখা আছে যখন দুটি বস্তু পরস্পরের সংস্পর্শ থেকে গতিশীল হতে চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকে না, তাকে কি বলবো? স্থিত ঘর্ষণ বলবো। দেখো তাহলে এইদিকে এফ প্রয়োগ করে এদিকে কি, তাহলে এদিকে কি তৈরি হবে? এইদিকে হচ্ছে স্থিত ঘর্ষণ বল তৈরি হলো এফ। মজার বিষয়, তুমি ঘর্ষণ বল প্রয়োগ করছো, হ্যাঁ প্রয়োগ করতেই থাকছো, তারপরে কী হবে? যেই ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাবে, মানে এইদিকে বল প্রয়োগ করছে, ঘর্ষণ কোন দিকে? এইদিকে, ঠিক আছে? তাহলে যেই কি হলো, যেই প্রযুক্ত বল ঘর্ষণ বলের থেকে একটু জাস্ট বেশি হয়ে যাবে, তখন বস্তুটা কী করবে? তখন বস্তু দিকে জাস্ট সরতে শুরু করবে, ঠিক আছে? তাহলে ওটাকে কি বলা হয়? সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন কাকে বলবো? তাহলে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সর্বাধিক বলটাকে আমরা কি বলবো? লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণটা লিখে দিই।
যে সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। তাহলে সীমাস্থ ঘর্ষণ, তাহলে সীমাস্থ ঘর্ষণ কি? সীমাস্থ ঘর্ষণ হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সর্বাধিক বলকে, ঠিক আছে। তাহলে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ বলকে, তাহলে স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বোচ্চ বলকে, ঠিক আছে, সর্বোচ্চ ঘর্ষণ বলকে কি বলবো? সীমাস্থ ঘর্ষণ বলে বা লিমিটিং ফ্রিকশন বলে, ঠিক আছে। এই গেল আমাদের স্থিত ঘর্ষণের পার্টটা। এবার হচ্ছে স্থিত ঘর্ষণের দুটো সূত্র আছে। তাহলে স্থিত ঘর্ষণের সূত্র বলে কি? নাম্বার দেখো, তাহলে স্থিত ঘর্ষণ হচ্ছে তাহলে কি? স্থিত ঘর্ষণ বল সর্বদাই কী করে? গতির বিরুদ্ধে ক্রিয়া করে। নাম্বার টু কি? তাহলে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান মানে লিমিটিং ফ্রিকশন সবসময় কী করবে? লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। রিমেম্বার দিস ওয়ার্ড, এইটাই আমার কিন্তু সবসময় কাজে লাগবে। কী কাজে লাগবে? স্থিত ঘর্ষণের সীমাস্থ মান সর্বদা কি? লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, ঠিক আছে। এবার তুমি ভালো করে এক্সপ্রেশনটা দেখো এই জায়গাটায়। ওজন কোন দিকে? mg। প্রতিক্রিয়া কোন দিকে? প্রতিক্রিয়া উপর দিকে r, রাইট। এটা তাহলে এই বস্তুর ওজন যত বাড়বে প্রতিক্রিয়া তত কী হবে? বাড়বে। দেখো বস্তুর ওজন বাড়া মানে কি? বস্তুর ওজন বাড়া মানে হচ্ছে এই তল দুটো আরও কাছাকাছি হবে। যত কাছাকাছি হবে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আরও বেশি হবে। যেই আন্তঃআণবিক বল যত বেশি হবে স্পর্শজনিত ক্রিয়া প্রতিক্রিয়াও কী হবে? বেশি হবে। তার ফলে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি সেটাও কি বেশি, রাইট। তাই তার ফলে ঘর্ষণ বলটা কি তৈরি হবে, রাইট। আচ্ছা, তাহলে যেই এই বলটা বেশি তৈরি হবে তাহলে একে সরাতে কি আরও বেশি ফোর্স লাগবে, তাই তো? একে সরাতে আরও বেশি ফোর্স লাগবে। তাহলে একে যেই সরাচ্ছে এদিকেও তত কী হবে? বাড়ছে। এই কারণে বলা হয় কি আমার যে লম্ব প্রতিক্রিয়া কী হচ্ছে? লম্ব প্রতিক্রিয়া সর্বদা কী হচ্ছে? এই সীমাস্থ ঘর্ষণ বলের কী হবে? সমানুপাতিক হবে, রাইট। তাহলে স্থিত ঘর্ষণের দ্বিতীয় সূত্র অনুযায়ী কী বলছি? যে সম্ভাব্য সর্বোচ্চ বল F সমানুপাতিক কি? লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল। দেখো নেক্সট কী বলেছে? নেক্সট বলেছে ঘর্ষণ কোণ, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে আমার হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই দিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া আর এই দিকে হচ্ছে প্রযুক্ত বল F। আচ্ছা, প্রযুক্ত বল যদি ওইদিকে হয় ঘর্ষণ কোন দিকে হবে? ঘর্ষণ থেকে উল্টো দিকে হবে। তাহলে এই দিকে তাহলে কী হলো? এই দিকে হলো ঘর্ষণ বল স্মল f। প্রযুক্ত বল যত বাড়ছে ঘর্ষণ কি তত বাড়ছে। একটার সময় কী হবে? একটার সময় প্রযুক্ত বল কার সাথে সমান হবে? স্ট্যাটিক ফ্রিকশন, তাই তো? মানে কি লিমিটেড ফ্রিকশন। তাহলে এই যে লিমিটেড ফ্রিকশনের সঙ্গে সমান হবে। যেই সমান হবে মানে যেই ঘর্ষণ বলটাকে ওটাকে পার হয়ে যাবে সময়ের সঙ্গে সরে যাবে, তো সরে যাওয়ার চেষ্টা করবে। তখন আমি বলতে চাইছি এই যে সর্বোচ্চ বল, তাই সেই সর্বোচ্চ বলটাকে কী বলা হয়? সেই সর্বোচ্চটাকে বলা হয় লিমিটেড ফ্রিকশন, ঠিক আছে। বা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ বল। তাহলে এই দিকে হচ্ছে কি? স্থিত ঘর্ষণের সর্বোচ্চ বল বাঁ দিকে, রাইট। আচ্ছা, এইদিকে Fs, এইদিকে কি? প্রতিক্রিয়া বল R। তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? এদের লব্ধি একটা মোটামুটি এই বরাবর হবে, ঠিক আছে। এই যে এই বরাবর হলো একটা, এটা হলো লব্ধি হলো, রাইট। তাহলে বলেছে যে এই লব্ধি বলটা ধরলাম কিউ। তাহলে এই লব্ধি বলটা আমার এই যে লম্ব প্রতিক্রিয়া আর, লম্ব প্রতিক্রিয়া আর এর সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে কী বলা হয়? ঘর্ষণ কোণ বলা হয়। ধরলাম এই কোণটা হচ্ছে ল্যামডা। তাহলে ঘর্ষণ কোণটাকে ঘর্ষণ কোণ হচ্ছে, দেখো লেখা আছে যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে এই যে সীমাস্থ ঘর্ষণ বল এদিকে এবং কি লম্ব প্রতিক্রিয়ার লব্ধি। তাহলে এই যে লম্ব প্রতিক্রিয়া এই আর তাদের লব্ধি এই দুটো লব্ধি বলতে হয়। এইটা কিউ কী বলেছে? লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে। তাহলে এইটা লম্ব প্রতিক্রিয়া, তার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাহলে সেই কোণটাকে কী বলা হয়? ঘর্ষণ কোণ। তাহলে সেই কোণটাকে কী হচ্ছে? ল্যামডা বলেছি, রাইট। আচ্ছা, আমি ডিভাইড করে দেখো। তাহলে এখানে ল্যামডাকে কী বলবো? ঘর্ষণ কোণ। দেখো তাহলে এই দিকে কিউ লব্ধি, এটা লব্ধি। তাহলে বলো এই উপাংশটা কত? তাহলে এই দিকে উপাংশটা হচ্ছে কিউ কস ল্যামডা, তাই তো। আর এইদিকে উপাংশ কত? এইদিকে উপাংশ হচ্ছে কিউ সাইন ল্যামডা, রাইট। তাহলে দেখো এই কিউ কস ল্যামডা কোন দিকে রয়েছে? আরের দিকে। কিউ সাইন ল্যামডা কোন দিকে রয়েছে? এফএসের দিকে রয়েছে। তাহলে আমরা বলতে কি আর ইকুয়াল টু কত? কিউ কস ল্যামডা, রাইট। তাহলে আর সমান কি? আরের জায়গায় কি? কিউ কস ল্যামডা, রাইট। আর এফএস মানে কি? তাহলে এফএস মানে কি লিখবো? কিউ সাইন ল্যামডা, এটা আমরা জানি। দেখো একটু আগেই পড়লাম
কি পড়লাম? দেখো আমরা বললাম না যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস সমান কী পেয়েছিলাম, যে এফ এস বাই ক্যাপিটাল আর, এটা পেয়েছিলাম, রাইট? আচ্ছা এফ এস মানে কি? এফ এস মানে দেখো কিউ সাইন কি হলো ল্যামডা, রাইট? আর মানে কি? আর মানে কি কিউ কস ল্যামডা, রাইট? কিউ কিউ কি কেটে গেল, তাহলে আমরা এখান থেকে মিউ সাফিক্স এস সমান কি সাইন ল্যামডা বাই কি কস ল্যামডা, রাইট? তাহলে সাইন ল্যামডা বাই কস ল্যামডা কী হয়, ট্যান ল্যামডা, এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে মিউ এস সমান কী পেলাম, তাহলে মিউ এস সমান পেলাম হচ্ছে ট্যান ল্যামডা, রাইট? তাহলে ঘর্ষণ কোণ ল্যামডা, তাহলে ঘর্ষণ কোণ কার সাথে সমান হলো, ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান হলো। তাহলে আমরা বলতে পারি কি ঘর্ষণ কোণ সংখ্যাগতভাবে ঘর্ষণ গুণাঙ্কের কি সমান। তাহলে ঘর্ষণ কোণ ল্যামডা, তাহলে ঘর্ষণ কোণ ল্যামডা সংখ্যাগতভাবে, তাহলে সংখ্যাগতভাবে ঘর্ষণ গুণাঙ্কের সমান, ঠিক আছে? তাহলে ঘর্ষণ গুণাঙ্কের, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের সমান, এটা একটা আমরা পার্ট পেলাম, ঠিক আছে? এবার কি বলছে, এবার বলছে বিরাম কোণ। বিরাম কোণ জিনিসটা কি? দেখো বিরাম কোণ হচ্ছে একটা নততল আছে, দেখো ঠিক এটা নততল এরকম করে রয়েছে, হ্যাঁ দেখো এইটা হচ্ছে নততল, এইটা নততল, এইভাবে কি আছে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল। এবার এখানে একটা বস্তু রাখলাম, তাহলে যেই বস্তুটা রাখবে তাহলে বস্তুটাকে আমি নততলে যে মানের জন্য, নততলে যে মানের জন্য বস্তুটা কী হবে, এই নততল বরাবর কী করবে, জাস্ট পড়তে শুরু করবে, জাস্ট। তাহলে নততলের সেই কোণটাকে কি বলবো, বিরাম কোণ, ঠিক আছে? ভালো করে দেখো, ধরো আমি একটা নততল ড্র করছি, তাহলে এটা নততল একটা ড্র করলাম, তাহলে এইটাকে বলা হয় নতিকোণ। তাহলে এই কোণটাকে কি বলা হয়, এই কোণটাকে নতিকোণ বলে থিটা, রাইট? এবার এই নততলের উপরে কী রয়েছে, একটা বস্তু রয়েছে, ধরো এইভাবে একটা বস্তু রয়েছে, তাহলে রাইট? তাহলে এই বস্তুটার ভর হচ্ছে ধরো এম, রাইট? আচ্ছা বস্তু ভর এম হলে বস্তু ওজন কত বলো, ওজন হচ্ছে mg, কোন দিকে, নিচের দিকে, তাহলে ওজন হচ্ছে নিচের দিকে, এই দিকে, ওকে? আচ্ছা তাহলে এই বস্তুর ওজন কে কাকে দিচ্ছে, তো এটা এ বি নাম দিলাম, তাহলে এই বস্তুর ওজন কাকে দিচ্ছে, এ বি সারফেসকে দিচ্ছে। এ বি সারফেস কী করবে, এই বস্তুর ওপরাটাকে একটা লম্ব হবে প্রতিক্রিয়া বল দিবে, তাহলে ঠিক এই বরাবর একটা কী হবে, একটা লম্ব প্রতিক্রিয়া ক্যাপিটাল আর এখানে তৈরি হলো, ঠিক আছে? তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এই যে ওজনের, তাহলে এই ওজনের কটা উপাংশ, এই ওজনের দুটো উপাংশ, একটা এইদিকে আর একটা কোন দিকে, এই নততল বরাবর একটা, এইদিকে একটা, তাহলে এই উপাংশটা কত, তাহলে এই উপাংশটা হচ্ছে এম জি কস থিটা, আর এই উপাংশটা কত, তাহলে এই উপাংশ হচ্ছে এম জি ইন্টু সাইন থিটা, রাইট? এবার দেখো বলছে নততলে যে মানের জন্য এই যে নিজের ওজনের যে কম্পোনেন্ট mg sin থিটা, সেই উপাংশের জন্য বস্তুটি কী হবে, এই নততল বরাবর পড়তে যাওয়া শুরু করবে, তাহলে সেই কোণটাকে কি বলবো, আমরা বলবো বিরাম কোণ। এবার ধরো অ্যাঙ্গেলটা যদি কম হয়, পড়লো না, তাহলে অ্যাঙ্গেলটাকে আমরা কী করবো, আস্তে আস্তে বাড়াবো, রাইট? তাহলে যেই বাড়াতে কী করবো, জাস্ট পড়তে শুরু করবে, তখন সেই কোণটাকে কী বলবো, আমরা বিরাম কোণ বলবো। তাহলে বস্তুটা যদি এই দিকে পড়ে তাহলে ঘর্ষণ কোন দিকে হবে, ঘর্ষণ এই দিকে হবে, ওকে? আচ্ছা এবার এখান থেকে ছোটো দেখো তাহলে আর বরাবর কে রয়েছে, তাহলে আর বরাবর রয়েছে mg cos থিটা, তাহলে বস্তুটি জাস্ট পড়তে শুরু করবে, তাহলে বস্তু যদি এই দিকে পড়তে শুরু করে ঘর্ষণ কোন দিকে, উল্টো দিকে, কারণ বস্তু যেদিকে মুভমেন্ট করে ঘর্ষণ ঠিক তার উল্টো দিকে, তাহলে এই দিকে কি হলো, এই দিকে হলো ঘর্ষণ বল এফ এস, ওকে? তাহলে ছবি অনুযায়ী কি দেখো, এফ এস কার সাথে সমান, mg sin থিটা, তাহলে mg sin থিটা। আচ্ছা লম্ব প্রতিক্রিয়া আর কার সাথে সমান, দেখো লম্ব প্রতিক্রিয়া আর এইদিকে কি আছে, mg cos থিটা, তাহলে আর সমান কি, আর সমান হচ্ছে mg cos থিটা, ওকে? আমরা একটু আগেই বলেছিলাম যে মিউ এস সমান কী ছিল, সমান ছিল এফ এস বাই ক্যাপিটাল আর, রাইট? তাহলে মিউ এস সমান এফ এস মানে কত, mg sin থিটা, তাই তো, mg sin থিটা বাই আর মানে কত, আর মানে হচ্ছে mg cos থিটা,
দেখো এন জি কেটে গেল, তাহলে মিউ এস কী পেলাম, দেখো সাইন থিটা বাই কস থিটা কত হয়, ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এইটা আমরা কী পেলাম, নত কোণের সঙ্গে আমরা ঘর্ষণ গুণাঙ্কের একটা সম্পর্ক বার করলাম। দেখো একটু আগে পেয়েছিলাম না যে মিউ এ সমান কী পেয়েছিলাম, ঘর্ষণ কোণ কী পেয়েছিলাম, ট্যান ল্যামডা, এটাও পেয়েছিলাম। তাহলে এইটার সঙ্গে এটা কী করবে, ইকুয়াল করে দাও। তাহলে আমরা বলতে পারি কি ট্যান ল্যামডা সমান কি ট্যান থিটা, তাহলে ট্যান কি ইনভার্স হয়ে যাবে, তাহলে ল্যামডার সমান কী পেলাম, ল্যামডার সমান পেলাম থিটা। তাহলে এইটা কি নির্দেশ করছে, এটা নির্দেশ করছে ঘর্ষণ কোণ সংখ্যাগত হবে কার সঙ্গে সমান, ঘর্ষণ কোণ সংখ্যাগত হবে হচ্ছে বিরাম কোণের সাথে সমান। ঠিক আছে, তাহলে আজকে আমরা ঘর্ষণের মোটামুটি বেসিক আইডিয়াগুলো করলাম। পরের দিন ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস, নিউটনস লজ অফ মোশনে যত অঙ্ক করেছিলাম এটা পার্ট 2, সব অঙ্কগুলো করব, বাট কি এখানে ঘর্ষণ অ্যাপ্লাই করে করব। ঠিক আছে, তাহলে তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর আমার আগের সপ্তাহে মোটামুটি জ্বর ঠান্ডা ছিল বলে আমি ক্লাসটা করাতে পারিনি, এখন মোটামুটি ফিট আছি। আশা করছি আবার এই উইকে একটা 11-এর একটা ক্লাস এখানে দিয়ে দেবো এখানে একটা।